হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 12 আমরা আগের ভিডিওতে মিন্স ফোর্থ ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম বলীয় দর্পণের সমীকরণ নিয়ে। তো উত্তল এবং অবতল দর্পণ দুই ক্ষেত্রেই আমরা এরকম সমীকরণ কিন্তু দেখেছি। তো এই সমীকরণের সাহায্য নিয়ে আমরা এই ভিডিওতে নিউটনের সমীকরণ প্রতিষ্ঠা করব, যেটা আমাদের এক্সামের মধ্যে ইম্পর্টেন্ট প্রশ্ন। তো তার জন্য আমরা সমীকরণটা নেব 2/8 টা ধরছি না, কারণ আমাদের সমীকরণে আর্থার নেই। তো এইটাকে যদি আমরা একটু এলসিএম করি অর্থাৎ লসাগু করি, তাহলে কি দেখতে পাবো না u প্লাস v আর কি থাকছে না এর সাথে যেটা থাকবে সেটা হচ্ছে f গুণ থাকছে, আর এদিকে কত থাকছে না u v থাকছে। আমি যেহেতু ক্যাপিটাল লিখেছি u v থাকছে, তাহলে আমরা বলতে পারি uf প্লাস vf আর এদিকে uv। এইটাকে আমরা এইভাবে লিখতে পারি uv মাইনাস uf মাইনাস vf সমান 0। এটাকে যদি আমরা এইভাবে লিখতে চাই uv মাইনাস uf মাইনাস vf, এদিকে স্কয়ার গুণ যোগ করছি, এদিকেও স্কয়ার যোগ করছি, তাহলে সমীকরণটা ঠিক থাকবে। তাহলে এইখান থেকে যদি আমি u কমন নিই আর এইখানে যদি আমরা f কমন নিই, তাহলে দেখো আমাদের উৎপাদক বিশ্লেষণের মতো পুরো ব্যাপারটা দাঁড়িয়ে যাচ্ছে। তাহলে এই রকম দাঁড়াচ্ছে এক্সপ্রেশনটা। এইটাকে আমরা x আর এইটাকে y করছি, অর্থাৎ ফোকাস থেকে বস্তু দূরত্ব, ফোকাস থেকে প্রতিবিম্ব দূরত্ব। তাহলে কি এলো না xy f²। এই সমীকরণটাকেই বলা হয় নিউটনস ইকুয়েশন কিংবা নিউটনের সমীকরণ। খুবই সহজ, 1 নম্বরে হতে পারে, 2 নম্বরে হতে পারে। এখানে দেখবে f এর মান পজিটিভ হোক কি নেগেটিভ হোক, যেহেতু ডান পক্ষটা f², তার মানে xy যে গুণফলটা সেটা কিন্তু অলওয়েজ পজিটিভ। অর্থাৎ x এবং y দুটোকেই পজিটিভ হতে হবে, অর্থাৎ দুটোকেই নেগেটিভ হতে হবে। একটা পজিটিভ একটা নেগেটিভ মানে এরকম সম্পর্ক মানে একদমই পসিবিলিটি নেই। তোমরা বইতে একটা জিনিস লাইন নোট ডাউন করবে 545 পেজে, সেখানে লেখা রয়েছে। আচ্ছা, তার আগে বলে দিই সমীকরণটা যেহেতু xy f², তাহলে এই সমীকরণটা প্রকাশ করছে একটা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। কারণ তোমরা পড়েছো রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা যে সমীকরণ সেটা এইভাবে হয়। তাহলে এটা একটা আয়তাকার পরাবৃত্ত সমীকরণকে কিন্তু প্রকাশ করছে। তোমরা বইতেও দেখবে পরিষ্কার বলা রয়েছে x এবং y সর্বদা একই চিহ্নযুক্ত হতে হবে। তার মানে কি বস্তু এবং প্রতিবিম্ব সর্বদাই ফোকাসে একই প্রান্তে থাকতে হবে। নেগেটিভ হলে দুটোই নেগেটিভ, পজিটিভ হলে দুটোই পজিটিভ। এইখান থেকে যদি আমরা বিবর্ধন বের করতে চাই, যেটা হচ্ছে m, তোমরা ক্লাস 10 এও পড়েছো v বাই u হয়, m v বাই u। তাহলে আমরা এই v আর u এর মান থেকে আমরা বলতে পারি কি হবে না x কত হয় না u মাইনাস f, y কত v মাইনাস f। তাহলে আমি যদি বলি তাহলে v সমান কত না y প্লাস f। তাহলে এখানে যদি এরকম লেখা হয় y প্লাস f আর u সমান কত হচ্ছে x প্লাস f। তাহলে আবার আমরা কি জানি xy f²। তাহলে এখানে লক্ষ্য করে দেখো, তাহলে y কত না f² x আর এখানে f আর এখানে কত x প্লাস f। তাহলে একটু ভেবে দেখো, আমরা যদি এইখান থেকে আমরা x প্লাস f কে যদি সরাতে চাই, তাহলে যদি আমরা এখান থেকে একটা f বাই x কে কমন নিই, তাহলে এখানে কি আসবে f প্লাস x আর এখানে x প্লাস। তাহলে দেখো দুটো কেটে যাচ্ছে, তাহলে বিবর্ধন পাওয়া যাচ্ছে f বাই x। তোমরা বইতেও দেখবে লেখা রয়েছে f বাই x। তাহলে এটাও একটু মাথায় রাখতে হবে। তোমরা তিন রকমের বিবর্ধন সম্বন্ধে এইখানে জানবে। একটা তো জানো তোমরা রৈখিক বিবর্ধন কিংবা এমনি বিবর্ধন। বাকিগুলো কি না বাকিগুলো হচ্ছে যেরকম সবচেয়ে প্রথমে আমি রৈখিক বিবর্ধন নিয়ে বলি, যে রৈখিক বিবর্ধনের ক্ষেত্রে যেটা হয় m = i বাই o, অর্থাৎ ইমেজ হাইট বাই অবজেক্ট হাইট। তো আমরা এখানে প্রমাণ করে দেখাবো সে উত্তল দর্পণ হোক কি অবতল দর্পণ হোক, এটাই হয় মাইনাস v বাই u, অর্থাৎ প্রতিবিম্বের দূরত্ব কিংবা উচ্চতা বাই বস্তু দূরত্ব বাই কিংবা তাকে আমরা বস্তুর উচ্চতাও বলতে পারি। যে কোনো দর্পণই হোক না, সাপোজ আমরা অবতল দর্পণ যদি ধরি, সিম্পল একটা উদাহরণ দিচ্ছি আমি, অবতল দর্পণ।
তো তার ক্ষেত্রে বস্তু আছে, স্বাভাবিকভাবে তার প্রতিবিম্ব তৈরি করবে, এরকম আমরা ধরলাম। এরকম তাহলে তোমরা লক্ষ্য করে দেখো, তোমার বইতে দেখবে 545 পেজে নাম টাম দিয়ে সব রয়েছে, আমি জাস্ট বেসিক জিনিসটা বলছি। তো এখানে এটা বস্তু আর এটা প্রতিবিম্ব। তাহলে এই যে সর্বসম ত্রিভুজ আমরা পাচ্ছি, তো সেই ক্ষেত্রে এইটা এইটা তারপরে এইটা এটা আমরা এগুলো লিখতে পারি। তো এই ক্ষেত্রে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, তোমরা দেখো আমার i বাই ও, এই i বাই ও এর মধ্যে আইটা নেগেটিভ, যদি আমি এইদিকে ধরি অ্যাক্সিসের নিচের দিকে যেহেতু রয়েছে, এটা পজিটিভ, তার মানে এটাকে এইভাবে লিখতে পারি মাইনাস আই বাই ও, এটাই আমার m। এবার এই যে মাইনাস আই বাই ও সেটা কার সাথে সমতুল্য হচ্ছে সেটা একটু ভাবার দরকার রয়েছে, সেটা হচ্ছে এই ডিসটেন্স, ঠিক আছে। আর কি ডিসটেন্স রয়েছে না, এইদিকে এই ডিসটেন্সটা যেটা হচ্ছে অপোজিট ডিসটেন্স কিংবা বস্তু দূরত্ব। তো তোমরা একটু ভেবে দেখো, এই ক্ষেত্রে যে উচ্চতাটা সেটা কি না, সেইটা হচ্ছে পজিটিভ আর এটা হচ্ছে নেগেটিভ। তাহলে আমি এক কথায় কি লিখতে পারি, এটা লিখতে পারি যেটা আমি শুরুতে বলেছিলাম। তোমরা বইতে দেখবে 545 পেজে লেখা রয়েছে একটা QR বাই QR, অর্থাৎ কি না, এইটাই হচ্ছে এই যে এইখান থেকে এই ডিসটেন্স আর এইখান থেকে এই ডিসটেন্স। কারণ বস্তু থেকে মেরুর যে দূরত্ব সেটাই হচ্ছে বস্তু দূরত্ব, প্রতিবিম্ব থেকে যে মেরুর দূরত্ব সেটা হচ্ছে প্রতিবিম্ব দূরত্ব। তো এই ক্ষেত্রে মাইনাস কেন, এটা নিচের দিকে রয়েছে মাইনাস, এটা উপরের দিকে তাই প্লাস, তাহলে এটা হচ্ছে মাইনাস v বাই u। তোমরা হয়তো ভাববে হ্যাঁ স্যার সদ্বিম্বর ক্ষেত্রে এরকম হচ্ছে, অবতল দর্পণ যখন অসদ্বিম্ব তৈরি করবে তখন কি এরকম হবে? হ্যাঁ তখন হবে। কি রকম না, সিম্পল एग्जांपल দিচ্ছি আমি। ধরো ফোকাসের মধ্যে হয়তো এখানে বস্তু আছে, তাহলে বুঝতে পারছি বস্তুটা থাকার জন্য এরকম হবে। আর এখান থেকে যদি আমি এরকম ধরি তাহলে বুঝতে পারছো এটা গিয়ে একটা জায়গায় এরকম মিলিত হবে। আচ্ছা ওই দিকটা হয়তো তোমরা দেখতে পাবে না, আমি তাহলে এই দিকটা এঁকে দিই। একটা সিম্পল एग्जांपल দিচ্ছি, ফোকাস। তাহলে হলো ফোকাসে এখানে f যদি হয়, এইখানে বস্তু রাখা আছে, তাহলে বুঝতেই পারছো। আর একটু বেঁকে গেছে, তাহলে এদিকে থাকবে এরকম। তাহলে দেখো এইখানে প্রতিবিম্ব তৈরি হচ্ছে। তো এই ক্ষেত্রে দেখো যে m যে i বাই ও আমরা বলছি, এই ক্ষেত্রে দেখো ব্যাপারটা কেমন হচ্ছে, ইমেজটা এখানে ফরমেশন হয়েছে, অবজেক্টটা এইদিকে রয়েছে। তাহলে আমরা যদি ডিসটেন্স ওয়াইজ বলি, একটা নেগেটিভ একটা কিন্তু পজিটিভ। তো এই জন্য দেখবে তোমরা বইতেও আমি বলে দিচ্ছি, তোমরা পড়বে 546 পেজে লক্ষ্য করে দেখবে, এই ক্ষেত্রেও কিন্তু i বাই ও যেটা পাওয়া যাচ্ছে, যদি আমি i বাই ও বের করি, তো i এর ক্ষেত্রে যদি আমি বলি যে এই ডিসটেন্সটা, ঠিক আছে, এটা যদি আমরা পজিটিভ ধরি, যদি মেরু থেকে ধরি আমি এটা কি, তাহলে এটা নেগেটিভ। তাহলে দেখো সেই মাইনাস এটা, তাহলে এটা মানেই হচ্ছে মাইনাস, বাইরে যদি আমি লিখতে চাই q, তাহলে দেখো সদ্বিম্ব হোক কি অসদ্বিম্ব হোক পাওয়া কিন্তু সেই মাইনাস v বাই u ই হয়। তাহলে অঙ্ক করার সময় সেই v বাই u ই থাকবে, এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে, ঠিক আছে। অঙ্ক করার সময় রৈখিক বিবর্তনের যা অঙ্ক হবে সেখানে তোমরা v বাই u টাই বসাবে। নেক্সট যেটা এই ক্ষেত্রে তোমরা দেখবে একটা রয়েছে উত্তল দর্পণের, যেহেতু উত্তল দর্পণ সদ্বিম্ব গঠন করে না, তাহলে উত্তল দর্পণের অসদ্বিম্ব গঠনের ক্ষেত্রে কি জিনিসটা দাঁড়াবে না, উত্তল দর্পণের ক্ষেত্রেও তোমরা দেখবে যে এরকম রয়েছে, তার একটা বস্তু যে চিত্র নম্বর 1.30 তে রয়েছে। তো তার ক্ষেত্রেও দেখবে তোমরা, তার ক্ষেত্রে যেটা প্রতিবিম্ব তৈরি হয়েছে, যেটা অসদ্বিম্ব একটা তৈরি হয়েছে এই ক্ষেত্রে, সেইটা এরকম রয়েছে দেখবে। তার একটা নামও দিয়েছে দেখবে, ক্যাপিটাল PQ একটা স্মল PQ একটা নাম দেওয়া রয়েছে, লক্ষ্য করে দেখবে তোমরা। তো এইখান থেকে আবার যেহেতু এটাই হচ্ছে প্রতিফলক তলটা, তো এখানে দেখবে একটা তীর চিহ্ন দিয়ে বোঝানো রয়েছে। তাহলে লক্ষ্য করে দেখো এটা কিন্তু অসদ্বিম্ব, অপসৃত হচ্ছে বলে মনে হচ্ছে। তো এই ক্ষেত্রে যদি তোমরা বের করে দেখো, তাহলে এখানে মেরু থাকছে আর কি। তো মেরু থেকে এটা এই দিকে আর এটা কিন্তু এই দিকে, তো একটা প্লাস একটা কিন্তু মাইনাস। তার মানে আবার এর ক্ষেত্রেও যদি আমরা বলি, দেখো বস্তু দূরত্বটা এইদিকে u আর প্রতিবিম্ব দূরত্ব এইদিকে, তাহলে m i বাই o যদি বলি,
তাহলে কত হবে না i মানে কত এই ক্ষেত্রে আমি বলবো এটা মানে v u মানে কত মাইনাস, তাহলে এটাকে আমি এভাবে লিখতে পারি। তাহলে দেখো উত্তল দর্পণ হোক অবতল দর্পণ যা ক্ষেত্রেই হোক না কেন এই সূত্র কিন্তু সেই মাইনাস v বাই u ই থাকবে। এটা তোমরা চাইলে রিডিং ভালো করে দিয়ে রাখতে পারো, এমনি হলেও চলবে। এই যে m ইকুয়ালস টু v বাই u যদি ইন জেনারেল বলি, মড আকারে যদি বলি, যদি 1 হয় তাহলে বস্তুর আকার প্রতিবিম্ব আকার একই থাকছে, অর্থাৎ বস্তু দূরত্ব সমান প্রতিবিম্ব দূরত্ব। যদি গ্রেটার দ্যান 1 হয় তাহলে প্রতিবিম্বের যে উচ্চতা সেটা বেশি বস্তুর থেকে, আর যদি লেস দ্যান 1 হয় তাহলে বুঝতে পারছো প্রতিবিম্ব উচ্চতায় কম থাকবে। তো এটা তোমরা দেখবে। আর এই ক্ষেত্রে যেটা আমাদেরকে মাথায় রাখতে হবে আরেকটা, সেটা হচ্ছে এই পেজ নাম্বার 546 এ বিবর্ধনের সঙ্গে ফোকাস দূরত্ব, বস্তু দূরত্ব এবং প্রতিবিম্ব দূরত্বের মধ্যে যে সম্পর্ক সেটা আমরা কিভাবে করব, সেটা একদম সহজ। তোমাদের ফর্মুলাগুলো মাথায় রাখতে হবে, অঙ্ক করতে স্পেশালি এমসিকিউ তে প্রচুর কাজে লাগবে। তো সমীকরণটা কেমন ছিল না, সমীকরণ ছিল এইভাবে 1/b + 1/e = 1/f ছিল। তো এই সমীকরণে লক্ষ্য করে দেখো, আমি যদি উভয় পক্ষকে u দিয়ে গুণ করে দিই তাহলে কেমন আসছে, এরকম আসবে। তাহলে আমাদের u/v সমান পাওয়া যাচ্ছে u/f - 1, অর্থাৎ এটা পাওয়া যাচ্ছে। তাহলে আমার কাকে দরকার, m কে দরকার, m মানে v/u, তাহলে আসছে কত f/u - f। তোমরা বইতে দেখবে কোন সমীকরণে বলে দিচ্ছি, ইকুয়েশন নাম্বার 6 হচ্ছে এটা বইতে। এই সমীকরণটা মনে রাখতে হবে, মনে রাখার দরকার নেই, বের করে নেবে যখন প্রয়োজন হবে, মনেও রাখতে হবে। আরেকটা হচ্ছে এই সমীকরণকে আমরা যদি উভয় পক্ষকে v দিয়ে গুণ করি তাহলে কত আসবে না, একদমই সহজ, তোমরা নিজেরাই পারবে। তাহলে v/u = পাওয়া যাচ্ছে v - f/f। তো এটা দেখবে তোমাদের বইতে সমীকরণ রয়েছে কত না 7 নম্বর সমীকরণ রয়েছে। তার আগে একটা কথা বলি আমি, বইয়ের সাথে যেটা আমাদের একটা অমিল রয়েছে, প্রত্যেকটা একটা মাইনাসের গন্ডগোল আছে। কেন না, m = কি হয় -v/u হয়, আমি যেহেতু প্লাস নিয়েছি ওই জন্য মেলে। তাহলে মাইনাস করো, এখানে মাইনাস দেখো, তাহলে পরেরটা কি হবে f/f - u, এখানে মাইনাস হবে, তাহলে মাইনাস করলে কত আসবে, এখানে একটা মাইনাস প্রবেশ করবে, তাহলে কত হচ্ছে f - v/f। যেহেতু আমি একটু আগেই তোমাদের বলেছি এই যে i/o তে সূত্র কি ছিল v/u, তাই মাইনাসটা কিন্তু নিতে হবে। তোমরা v/u বের করো, তারপরে মাইনাস দিয়ে কিন্তু যেন গুণ করতে না ভুলো, তাহলে সমীকরণটা পেয়ে যাবে। তো এটা মাথায় রাখবে। m বাদে আরেকটা m ড্যাশ হয়, আরেকটা হচ্ছে m ডাবল ড্যাশ। m ড্যাশটা হচ্ছে ক্ষেত্র বিবর্ধন, মানে কি না, কোন একটা তলকে রেখেছি আমি বস্তু হিসাবে, তো সে তলের বিবর্ধন হবে। তো সে তলের বিবর্ধন হওয়ার পর যে ক্ষেত্রফলটা, আর আগে সে তলের যা ক্ষেত্রফল ছিল সেই অনুপাতটাই হচ্ছে ক্ষেত্র বিবর্ধন। কি করে বের করব না, ধরো l দৈর্ঘ্য আর d হচ্ছে তার চওড়া কিংবা প্রস্থ একটা তলে, তাহলে তার ক্ষেত্রফল কত হবে, a = lb হবে। তো যখন সে বিবর্ধিত হয়ে গেল তাহলে l কি হয়ে যাবে, ml হয়ে যাবে, যেহেতু বিবর্ধিত হয়ে গেছে m গুণ b ও বিবর্ধিত হবে, তো সেটা হয়ে যাবে mb। তাহলে কত পাওয়া যাচ্ছে m² lb। তো m² lb যদি হয় তাহলে m ড্যাশ সমান আমি কি বললাম না, m ড্যাশ সমান আমি বললাম বিবর্ধিত হওয়ার পর কত ক্ষেত্রফল আর আগে ছিল কত ক্ষেত্রফল, তার মানে m² lb/lb। তাহলে কত পাওয়া গেল m²। তার মানে m ড্যাশ সমান হচ্ছে m²। অর্থাৎ তোমাদের যদি শুধু রৈখিক বিবর্ধন কিংবা শুধু বিবর্ধন, রৈখিক বিবর্ধনকে শুধু বিবর্ধন বলা হয়, ম্যাগনিফিকেশন দেওয়া থাকে, তাহলে কিন্তু তোমরা ক্ষেত্র বিবর্ধন বের করতে পারো, তাকে শুধু স্কয়ার করে দিও। আরেকটা হয় সেটা হচ্ছে অ্যাক্সিয়াল ম্যাগনিফিকেশন কিংবা অনুদৈর্ঘ্য বিবর্ধন, যেটা 547 পেজে রয়েছে। এটা আমরা কি করে নির্ণয় করব না, এটা নির্ণয় করা একদম সহজ ব্যাপার হচ্ছে কি, ধরো যে দর্পণে থাকুক না সেখানে যে বস্তুটা রাখা হয়েছে সেইটা হয়তো এরকম, তার মানে কি প্রতিবিম্ব দূরত্ব যখন পাওয়া যাবে, সাপোজ এখানে পাওয়া গেছে প্রতিবিম্ব দূরত্ব, তো তার একটা নির্দিষ্ট কিন্তু দৈর্ঘ্য রয়েছে, সেইখান থেকে নাম হচ্ছে অনুদৈর্ঘ্য বিবর্ধন। তার মানে কি যে তলকে নেওয়া হয়েছে, বস্তুকে নেওয়া হয়েছে, তার একটা নির্দিষ্ট দৈর্ঘ্য রয়েছে, আর যেটা নেওয়া হয়েছে তার একটা নির্দিষ্ট দৈর্ঘ্য রয়েছে, যেটা তৈরি হয়েছে প্রতিবিম্ব, তার একটা নির্দিষ্ট দৈর্ঘ্য রয়েছে। তার মানে প্রতিবিম্বের যে দৈর্ঘ্য বাই, যদি আমি এটাকে dv ধরি আর এটাকে যদি আমি du ধরি, প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই
বস্তুর দৈর্ঘ্য সেই অনুপাতকেই আমরা বলি m ডাবল ড্যাশ। যেটা তোমরা বইতে দেখতে পাবে 547 পেজে রয়েছে। ডেল ভি বাই ডেল ইউ সেটাকে ক্যালকুলাসে আমরা বলতে পারি, যেহেতু আমি কলমবিদ্যা প্রয়োগ করছি তাকে ডি ভি বাই ডেল ইউ লিখতে পারি। তোমরা বইতে দেখবে এরকম লেখা আছে। কারণ কি, ডেল ভি মানে হচ্ছে v2 v1। v2 মানে কত? স্থানাঙ্ক জ্যামিতি যেরকম 11 এ করেছো, u2 v1। তো সেই জিনিসটাই দেখবে, তারা v1 v2 বলেছে, সেটাও বলা যেতে পারে, u1 u2 বলা যেতে পারে, আবার u2 u1 ও বলা যেতে পারে। সেটা হচ্ছে তোমরা কিভাবে ধরছো তার উপরে। তো যাই হোক, ডেল ভি আর ডেল ইউ পাওয়া যাচ্ছে, তাহলে এখান থেকে আমরা m ডাবল ড্যাশ কি বলতে পারি না dv বাই du বলতে পারি। ওই জন্য দেখবে সংজ্ঞাতে বলা আছে কোন বস্তুর প্রতিবিম্বের দৈর্ঘ্য ও বস্তুর দৈর্ঘ্যের অনুপাতকে বলা হচ্ছে। তাহলে আমরা অনুপাত নিলাম, তো এই মানটা কি করে বের করব? না, তোমরা দেখবে এর জন্য একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে m ডাবল ড্যাশ মাইনাস m স্কয়ার, যেটা সমীকরণ 9 এ আছে। কি করে বের করব? না, আগে এই সমীকরণটা লিখব, 1 বাই v প্লাস 1 বাই u ইকুয়ালস টু 1 বাই f। f তো পরিবর্তন হচ্ছে না, উভয় পক্ষকে u এর সাপেক্ষে অবকলন করব। তাহলে প্রথম পদ কি আসবে? মাইনাস 1 বাই v স্কয়ার dv বাই du। দ্বিতীয় পদ কত আসবে? মাইনাস 1 বাই u স্কয়ার। এটা 0, যেহেতু এটার মান পরিবর্তন হবে না, তাহলে আমরা কি লিখতে পারি? dv বাই du ইকুয়ালস টু, যেহেতু এদিকে যাচ্ছে এটা মাইনাস চলে আসছে, এটা মানে কি না আমরা জানি এইটা আসছে, তাহলে মাইনাসটা বাইরে থাকবে, অর্থাৎ আমরা বলতে পারি মাইনাস m স্কয়ার। তার মানে m ডাবল ড্যাশ সমান হচ্ছে মাইনাস m স্কয়ার। তাহলে দেখো, শুধুমাত্র রৈখিক বিবর্ধনের মান দেওয়া থাকলে আমরা ক্ষেত্র বিবর্ধন বের করতে পারি, আবার অনুদৈর্ঘ্য বিবর্ধনও বের করতে পারি। এই ফর্মুলাগুলো মনে রাখবে, আমাদের কাজে কিন্তু খুব লাগবে। কিন্তু এটা ঠিকই, এইটাকে অক্ষীয় পরিবর্তন বলা হয়। আবার এই যে মানগুলো আমরা পাচ্ছি, একটা মান জানলেই অন্য মানগুলো কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, তাহলে অঙ্ক করতে আমাদের খুবই হেল্প হবে। তো এই অবধি থাকলো, আমরা পরের ভিডিওতে চ্যাপ্টারের থিওরি শেষ করব। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, বাই।